Now let's see what happens. আমরা যখন main application ক্লাসে যাব, what we have here, we have a main method and then we have a start method, right? Start method. তাহলে start মেথডে আমরা কি করি? এগুলো তো জাস্ট আমি টেস্টিং এর জন্য এনেছিলাম, তো এগুলো আমি ফেলে দিচ্ছি। বেসিক্যালি দ্যাট ওয়াজ দ্য স্টার্ট মেথড। ওকে, এটাই ছিল আমাদের স্টার্ট মেথড। এই অথবা আমি যদি আপনাদের একটা নতুন প্রজেক্টও করে দেখাই, নিউ প্রজেক্ট, বা নতুন প্রজেক্ট আমি একটা অলরেডি বানিয়েছি। সো ওপেন, ফাইনাল এক্সাম প্রিপারেশন প্রজেক্ট, একটা ছোট কথা। দেখেন তো, ফাইনাল এক্সাম প্রিপারেশন প্রজেক্ট নাই। ওকে, সো লেটস ক্রিয়েট এ প্রজেক্ট, নিউ প্রজেক্ট, বা এটা আমরা ক্লোজই করে দেই। ছিল তো ফাইনাল এক্সাম প্রিপারেশন প্রজেক্ট। ওকে, সো এই প্রজেক্টটা একটা ব্র্যান্ড নিউ প্রজেক্ট, অর্থাৎ হ্যালো ভিউতে ক্লিক করলে ওয়েলকাম টু এফএক্সএমএল অ্যাপ্লিকেশন, যেটা ডিফল্ট আসে সেটাই। কথা বন্ধ করতে হবে। সো নাও উই ওয়ান্ট টু সি মেইন অ্যাপ্লিকেশন ক্লাসটা কিভাবে কাজ করে। উই নেভার ডিসকাস দ্যাট। অল উই ডিড ইজ গিভ দ্য এফএক্সএমএল ফাইল নেম, and that fxml file will be loaded when we play it. But actually how it works, so this is the main application class, it extends application. তাহলে এই যে what is the method in the main class, which main class কি করছে এখানে বলেন তো? launch what? No, a main method টা কি, when you press the play button, this main method is the starting point. So what main method is doing? According to the code, what main method is doing? No, code অনুযায়ী main method এর কোড কত লাইন থেকে কত লাইন? How many methods are there in this class? 2. What are their name? Start, main. So what is the starting point of your application? Main method. তাহলে main method এর ভেতরে কি হচ্ছে? What main method is doing? লঞ্চ করছে এটা বললে তো হবে না। না, কোড দেখে বলেন, according to the code what it is doing. Explanation of the syntax, what main method is doing. That's what I am asking. Main method is calling launch method. So inside the main method there is a call statement of launch method. Now is there any client of the call method? Okay, which method is called in line number 15? In line number 15, which method is called? Who is the client? What is stage? Look at line number 12. What is stage? Small s stage. Small s stage. It's a field. প্যারামিটার, কিন্তু সেট টাইটেলের জন্য এই যে স্মল স্টেজ এটা হচ্ছে ক্লায়েন্ট। সো এটা বেসিক্যালি স্টেজ ক্লাসের একটা অবজেক্ট হ্যান্ডেল। এগুলো এখন কিন্তু আপনার দেখেই বুঝে ফেলবেন, তাই না? তাহলে এটা কি, এটা কি ক্লাস না হ্যান্ডেল নেম? প্যারামিটার আমরা কিভাবে লিখি একটা মেথডে? ধরেন
let's say you have a method add মেথডে আপনি একটা ইন্টিজার পাঠাতে চান, তাহলে ওটা বডিতে কি লিখবেন, যে পাবলিক ভয়েড, বা যদি রিটার্ন করেন ইন্টিজার পাবলিক ইন্ট অ্যাড, অ্যাডের প্যারামিটারে কি লিখবেন, দুইটা ইন্টিজার পাঠাতে চাই, কি লিখবেন, ইন্টিজার এ কমা ইন্টিজার বি। তাহলে ইন্টিজার এ যে লিখলেন, হোয়াট ইজ ইন্ট টাইপ এন্ড হোয়াট ইজ এ ভেরিয়েবল, তাহলে এখানে কি, এটা হচ্ছে টাইপ, এটা হচ্ছে ভেরিয়েবল, তাহলে এই কিন্তু টাইপটা তো একটা ক্লাস, তাহলে এটা হচ্ছে আমার অবজেক্ট নেম, ওই ছোট হাতের দিয়ে ক্লাসের নামটাকে সে অবজেক্টের নাম হিসেবে ইউজ করেছে উইথ স্মল লেটার। তাহলে এখানে আপনার ক্লায়েন্টকে একটা স্টেজ ক্লাসের অবজেক্ট, তাহলে এটা স্টেজ ক্লাসের একটা মেথড। তাহলে আমরা জানি যে জাভাতে যে কোনো মেথডেরই তো একটা ক্লায়েন্ট লাগে, লাগে না, ইন্টারঅ্যাক্ট করবেন, লাগে, হ্যাঁ। আর ক্লাসের বাইরে তো কোনো ফাংশন হয় না জাভাতে, সবই মেথড। দেখেন মেইনটাও একটা মেথড, পাইথনে কিন্তু আপনি মেইন একটা ইন্ডিপেন্ডেন্ট ফাংশন হিসেবে লিখতে পারেন, সি প্লাস প্লাসেও পারেন, কিন্তু জাভাতে দেখা যাচ্ছে যে মেইনটাও একটা ক্লাসেরই মেথড। তাহলে জাভাতে there is no independent function in Java. Any function including main is method of some class. তার মানে যে কোনো মেথডই জাভাতে কল হলে তার একটা ক্লায়েন্ট থাকবে, ক্লায়েন্ট ছাড়া মেথড কল হবে না, বিকজ ইটস এ মেথড, ইটস নট অ্যান ইন্ডিপেন্ডেন্ট ফাংশন। তার মানে এখন ক্লায়েন্টটা যদি নন স্ট্যাটিক মেথড হয়, ক্লায়েন্ট উইল বি এ হ্যান্ডেল বা ইনস্ট্যান্স, আর মেথডটা যদি স্ট্যাটিক হয়, ক্লায়েন্ট উইল বি দ্য ক্লাস নেম, বাট ক্লায়েন্ট উইল বি দেয়ার। তাহলে লঞ্চ মেথডের ক্লায়েন্টকে, এখানে কি কোনো ক্লায়েন্ট দেখা যাচ্ছে, কোনো ক্লায়েন্ট দেখা যাচ্ছে, তাহলে ক্লায়েন্ট কে, তাহলে আপনাকে এইটা বুঝতে হবে যে when to provide code, okay, when the client is explicit, okay, versus when client is implicit in a method call statement. তাহলে একটা মেথড কল স্টেটমেন্টে কখন ক্লায়েন্টটা এক্সপ্লিসিটলি আমরা দিয়ে দিই আর কখন এটা অটোমেটিক ইমপ্লিসিটলি ক্লায়েন্টটা ডিসাইডেড হয়ে যায়, সেটা এখন আমাকে বুঝতে হবে। ওকে, বুঝতে পেরেছেন? এখন লঞ্চ মেথডে কোনো ক্লায়েন্ট দেখা যাচ্ছে না, তার মানে কিন্তু এই না যে ওর ক্লায়েন্ট নাই, ওর ক্লায়েন্ট আছে। ওকে, তো বেসিক্যালি এটা হলো, আমি এটাকে আমাদের স্ক্র্যাচ প্যাডে নিয়ে আসি। আজকে কয় তারিখ? 20। আপনার কোশ্চেনটা কি ছিল? আজকে কি পাবো? কালকে পাবেন, আজকে পাবেন না, মানে শেষ হয় নাই এখনো। আপনার উইথড্রর আগেই পাবেন। উইথড্রর টাইম কখন? কালকে, মানে 12টা পর্যন্ত। অত সময় লাগবে না, দিনের আলোর মধ্যেই পাবেন। আচ্ছা, তো তাহলে আমরা যদি এটা দেখি, খেয়াল করেন তো method the client can be explicit, explicitly provided, okay, the client can be implicit. এটা কিন্তু আপনাকে বুঝতে হবে না কখন আপনি ক্লায়েন্ট প্রোভাইড করবেন। সো ক্লায়েন্ট মাস্ট বি
explicitly provided. Okay. If the caller is what? Method of another class. Okay. তাহলে অন্য একটা ক্লাসের মেথড যখন আমার ক্লাসের মেথডকে কল করবে তখন আমার ক্লাসের ক্লায়েন্টকে এক্সপ্লিসিটলি প্রোভাইড করতে হবে। ওকে, বাট when the caller is another method of same class, তাইলে এখানে আপনি যেটা বলবেন if the caller is another method of same class, then কি আপনাদের কথা শেষ হচ্ছে না? বাইরে গিয়ে কথা বলেন, অ্যাটেন্ডেন্স তো হয়ে গেছে। এখানে কথা বললে তো অন্যদের ডিস্টার্ব হয় যারা শুনছে। কেন বলছেন এটা? আপনাদের যদি এটার থেকে ইম্পর্টেন্ট ডিসকাশন থাকে, এই যে পাশের ল্যাব খালি, গিয়ে কথা বলেন, সমস্যা নেই। So if the caller of this method is another method of same class, then the caller of this method na boli the called method. Okay, so the caller of called method, the client of called method will be the same client of the caller method. ঠিক আছে, তাহলে এটা কি বোঝা গেল? প্রশ্ন করেন, if not understood please ask question. আচ্ছা দেখেন, ধরেন আমি ফ্যাকাল্টি ক্লাসের একটা মেথড, ওকে, তাহলে এখানে একটা এক্সাম্পল দেই। তাহলে এটাকে আমরা বলছি কেস 1। তাহলে আমি টাইটেলটা নিয়ে আসি এখানে আরেকবার। সো এটা হচ্ছে আমাদের টাইটেল অফ দ্য টপিক। ওকে, তাহলে আমরা বলছি যে কেস 1 যেখানে ক্লায়েন্ট ক্যান বি এক্সপ্লিসিটলি প্রোভাইডেড। ওকে, ভালো কথা। নাও কেস 2 যেখানে ক্লায়েন্ট ইজ ইমপ্লিসিট। ওকে, আচ্ছা, কেস 1টা এখানে হবে আর কেস 2 এখানে হবে। এখন আমরা এক্সাম্পল দিই। কেস 1 এ দুইটা ক্লাস ইনভলভড, কল্ড মেথড একটা ক্লাসের আর কলার মেথড আর একটা ক্লাসের। সো লেটস সে পাবলিক ক্লাস স্টুডেন্ট। Okay, so now let's say here there is a method called, let's say, submit assignment. Okay, so public void submit assignment, প্যারামিটার হচ্ছে একটা অ্যাসাইনমেন্ট। ওকে, রিটার্ন টাইপ ধরেন একটা বুলিয়ান, ট্রু ফলস রিটার্ন করবে। সাবমিশন হয়ে গেলে সে একটা ট্রু রিসলভ করবে, সাবমিশন করতে যদি কোনো প্রবলেম হয় ফলস রিটার্ন করবে। ওকে, সাপোজ। তাহলে এইটা হচ্ছে স্টুডেন্ট। এখন দুইটা ক্লাস ইনভলভ, সো লেটস হ্যাভ অ্যানাদার ক্লাস, লেটস সে ফ্যাকাল্টি। সো ফ্যাকাল্টি, ভালো কথা। ফ্যাকাল্টি ক্লাসে মনে করেন গিভ অ্যাসাইনমেন্ট। গিভ অ্যাসাইনমেন্ট হচ্ছে ফ্যাকাল্টি ক্লাসের মেথড। কাকে সে অ্যাসাইনমেন্টটা দিবে? একটা নির্দিষ্ট স্টুডেন্টকে। তাহলে স্টুডেন্ট এসটি কমা হোয়াট অ্যাসাইনমেন্ট ইট উইল গিভ। ওকে,
অ্যাসাইনমেন্ট গিভ অ্যাসাইনমেন্টের ভেতরেও অ্যাসাইনমেন্ট আপনি বানাতে পারেন, সেই ক্ষেত্রে প্যারামিটার লাগবে না, অথবা বাইরে থেকেও অ্যাসাইনমেন্টের সাপ্লাই দিতে পারেন। তো লেটস আমরা ভেতর থেকেই বানাবো। তাহলে অ্যাসাইনমেন্ট A1 ইকুয়াল টু নিউ অ্যাসাইনমেন্ট। তাহলে এখানে অ্যাসাইনমেন্টের ভ্যালু, ওকে। বা আমি যদি ডিফল্ট কনস্ট্রাক্টর দিয়ে একটা মেথড কল করি যে A1 ডট কনস্ট্রাক্ট অ্যাসাইনমেন্ট, তাহলে অ্যাসাইনমেন্ট ক্লাসের একটা মেথড আছে, ধরেন বিল্ড অ্যাসাইনমেন্ট। তাহলে অ্যাসাইনমেন্ট রেডি। আমরা ধরে নিচ্ছি অ্যাসাইনমেন্ট নামে একটা ক্লাস আছে অলরেডি, ওকে। এইটা আমি এখন কাকে দিব? একটা স্পেসিফিক স্টুডেন্টকে দিব, বা আমি পুরো ক্লাসকেই দিতে পারি। তাহলে আমার এখানে একটা, ওকে, সো ধরেন অ্যারে লিস্ট অফ স্টুডেন্ট। এখানে আমি বললাম যে স্টুডেন্ট ক্লাসের, ওকে, বা ধরেন এসকেডি, বা ধরেন আমি এসকেডি ক্লাসের এসকেডি এটার ক্লায়েন্ট হবে, গিভ অ্যাসাইনমেন্টের ক্লায়েন্ট হবে এসকেডি, ওকে। ধরেন অন অ্যাকশন থেকে এসকেডি ডট, তাহলে দিস হচ্ছে এসকেডি, তাহলে দিস ডট লোড স্টুডেন্ট, ওকে, ফ্রম ডেটাবেস। এখানে আমি কোর্স আইডিটা দিয়ে দিব CSC 213, আর সেকশনটা দিয়ে দিব 7। তাহলে ফ্যাকাল্টি ক্লাস একটা মেথড আছে লোড স্টুডেন্ট ফ্রম ডেটাবেস, যে মেথডে আমি যদি কোর্স টাইটেল আর সেকশন দিয়ে দিই, তাহলে আমার এখন যদি আমার এই কোর্স আইডিটা আমার সাথে না মিলে, এই সেকশনটা যদি আমি না পড়াই, তখন সে ভ্যালিডেশন ফেলিওর দেখাবে। বাট আমরা ধরে নিচ্ছি যে এটা ঠিকঠাক মতো আমাকে স্টুডেন্ট ফেরত দিল, তাহলে std list। তাহলে নাও আই হ্যাভ দ্য স্টুডেন্ট, রাইট। তাহলে আমি এখন লুপ চালাতে পারি যে ফর স্টুডেন্ট s কোলন std list। তাহলে এই s কি হবে? আমার এই 213 সেকশন 7 এর স্টুডেন্ট একটা একটা করে আমি পাবো। তাহলে এখন আমি যদি গিভ অ্যাসাইনমেন্টের মধ্যে থেকে আমি এখন এই সাবমিট অ্যাসাইনমেন্টকে কল করব, তাহলে গিভ অ্যাসাইনমেন্ট ইজ দ্য কলার অফ s ডট সাবমিট অ্যাসাইনমেন্ট A1। এটা কি বুঝতে পারছেন হাউ ইট ইজ ওয়ার্কিং? Try to understand, if not please ask। তাহলে এখানে কোন মেথডটাকে আমরা কল করলাম? এখানে কোন মেথডকে কল করলাম? বিল্ড অ্যাসাইনমেন্ট। এটা কোন ক্লাসের মেথড? এটা ফ্যাকাল্টি ক্লাসের মেথড। হ্যাঁ, জোরে বলেন। না না, কোন ক্লাসের মেথড? মেথড তো কোনো একটা ক্লাসের, অ্যাসাইনমেন্ট ক্লাসের মেথড। এটাকে কল করছে কে? হ্যাঁ, A1 ক্লায়েন্ট কল করছে কে? কলার কে? কলারও তো একটা মেথড, গিভ অ্যাসাইনমেন্ট। তাহলে গিভ অ্যাসাইনমেন্ট কোন ক্লাসের মেথড, আর বিল্ড অ্যাসাইনমেন্ট কোন ক্লাসের মেথড? তাহলে দুইটা আলাদা ক্লাসের মেথড। কলার এক ক্লাসের, যাকে কল করেছে সে আরেক ক্লাসের, তো তখন ক্লায়েন্ট ম্যান্ডেটরি। তাহলে এখন ও তো জানে না যে ক্লায়েন্ট কে, তাহলে ক্লায়েন্ট এক্সপ্লিসিটলি বলে দিতে হবে। বুঝতে পেরেছেন? এখন ধরেন ফ্যাকাল্টি ক্লাসেরই একটা মেথড আছে, লেটস সে এটা হবে না, তাহলে মেথডটা এখানে শেষ। এখন ধরেন ফ্যাকাল্টি ক্লাসের আমি আরো দুইটা মেথড বানাই, ওকে। বা ধরেন আপনার এই স্টুডেন্ট ক্লাসেরই আরেকটা মেথড আছে যে পাবলিক ভয়েড কন্টাক্ট সার্ভে, ওকে। তাহলে আপনি এখন এখানে একটা সার্ভে কন্ডাক্ট করতে পারেন। এখন এই অ্যাসাইনমেন্ট সাবমিট করতে গিয়ে অ্যাজ পার্ট অফ অ্যাসাইনমেন্ট সাবমিশন আপনাকে একটা সার্ভে করতে হবে। ইট ইজ পার্ট অফ দ্য অ্যাসাইনমেন্ট।
Okay, so assume that to complete and submit this assignment, the student need to conduct a survey. তাহলে এই কন্ডাক্ট সার্ভে মেথডটাকে বিভিন্ন জায়গায় ইউজ করা যেতে পারে। ওকে, যেমন আপনার আরেকটা মেথড থাকে যে সাবমিট এলএফি রিপোর্ট। তাহলে এলএফি রিপোর্টেও আপনার এই সার্ভে কন্ডাক্ট করার কাজটা হতে পারে। তো তাহলে এখন আপনি যখন এই সার্ভে কন্ডাক্টকে কল করবেন, তাহলে কন্ডাক্ট সার্ভে, না এখানে ক্লায়েন্ট ইমপ্লিসিট। কেন? এই সাবমিট অ্যাসাইনমেন্টের যে ক্লায়েন্ট সেটাই কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্ট। তাইলে আসিফ ডট সাবমিট অ্যাসাইনমেন্ট, তাহলে এই অ্যাসাইনমেন্টটা আসিফ সলভ করতেছে এবং এই কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্টও তো তাহলে আসিফই হবে। তাহলে কলার মেথডের ক্লায়েন্টই অটোমেটিক কল মেথডের ক্লায়েন্ট হয়ে যাবে ইফ দে আর মেথডস অফ সেম ক্লাস। তো তখন আপনি ক্লায়েন্ট দিতেও পারবেন না, দিতে পারবেন তাহলে সেটা নন ক্লায়েন্ট হবে, কিন্তু ক্লায়েন্টেরটাই যদি আপনি দিতে চান তাহলে এটা কিছুই দিতে হবে না। সো আপনি যদি মনে করেন যে কলার মেথড আর কল্ড মেথড ক্লায়েন্ট একই, তার মানে ওই সেম ওই কন্ডাক্ট সার্ভ হচ্ছে একটা হেল্পার মেথড আর সাবমিট অ্যাসাইনমেন্টের, বা এটা এলএফি রিপোর্টেও আপনি এটাকে কল করতে পারেন। এখানেও আপনি কল করতে পারেন কন্ডাক্ট সার্ভে। তাহলে এখানেও কিন্তু এটা ক্লায়েন্ট নাই, কারণ এলএফি রিপোর্ট এর একটা ক্লায়েন্ট থাকবে যে আসিফ ডট সাবমিট এলএফি রিপোর্ট। তাহলে এই আসিফ যখন সাবমিট এলএফি রিপোর্টের ক্লায়েন্ট হবে তখন ওই কলের জন্য কন্ডাক্ট সার্ভের ক্লায়েন্টও আসিফই হবে। এটি তো ন্যাচারাল। বুঝাতে পেরেছি? তো আপনার এই লঞ্চ মেথডের ক্লায়েন্ট মেইনের যে ক্লায়েন্ট, তার মানে মেইনটা যে ক্লাসের মেথড, এই মেইন অ্যাপ্লিকেশন হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাসের মেথড হচ্ছে মেইন, তাহলে লঞ্চও হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাসের মেথড। এটা যাতে কনফিউজ না হন এই জন্য ওই আলোচনাটা করলাম। মানে যখনই আপনি একটা মেথড কলে দেখবেন যে ক্লায়েন্ট নাই, তখন বুঝে নেবেন যে কলার ওই ক্লাসেরই মেথড ওইটা। তাইলে মেইন হচ্ছে এখানে কলার লঞ্চের, কিন্তু যেহেতু ক্লায়েন্ট নাই তার মানে লঞ্চ ওই হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাসেরই মেথড। বুঝতে পেরেছেন? এখন আপনাকে যদি কুইজে এই স্ক্রিনশটটা দিয়ে কোশ্চেন করা হয়, হাউ ক্যান ইউ প্রুভ দ্যাট লঞ্চ ইজ এ method of hello application class because we don't see any body of launch method here? তাহলে আপনার অ্যান্সার কি হবে? We don't see any implementation of launch, neither we don't see a client in line number 22. In the launch মেথডটাকে যে কল করা হয়েছে ওখানে কোনো ক্লায়েন্ট নাই, তাহলে আমরা ধরতে পারি যে এটা একটা মেথড অফ দ্য হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাস, কিন্তু হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাসে লঞ্চ মেথডের কোনো বডিও আমরা দেখতে পাচ্ছি না। তাহলে হাউ ইট ইজ পসিবল? হোয়াট উইল বি ইউর অ্যান্সার? ওই ক্লাসের মেথড বডি কই? ওই ক্লাস মানে তো হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাস। মেইন মেথডটা কোন ক্লাসের মেথড? হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাস। তাহলে মেইন মেথড হচ্ছে কলার, তাহলে লঞ্চ মেথডের বডি কোথায় থাকার কথা? হ্যালো অ্যাপ্লিকেশন ক্লাসে। কিন্তু ওখানে আমরা স্টার্ট মেথডের বডি দেখতে পাচ্ছি, কিন্তু লঞ্চ মেথডের বডি দেখতে পাচ্ছি না। তাহলে এটা কিভাবে সম্ভব? এটার অ্যান্সার এখন আপনাদের দিতে পারা উচিত। কি বলবেন? এটা ইনহেরিটেড ফ্রম সুপার ক্লাস। আপনি তো দেখতেছেন ওর একটা সুপার ক্লাস আছে, ইউ ক্যান সি দ্যাট ইট হ্যাজ এ সুপার ক্লাস। তাহলে যে মেথডের বডি এখানে নাই সেটা তো অবশ্যই সুপার ক্লাস থেকে আসছে। তাহলে এটা বলতেছেন না কেন? খেয়াল তো করতে হবে, খেয়াল করি নাই আবার কি? হ্যাঁ,
তো বলেন নাই কেন? ভুল হইলে আবার প্রেস্টিজ চলে যাবে তাই? আর ভুল তো আমরা করবোই, ভুল করলেই না ভুল আলোচনা করলে ঠিক হবে। ভুল বলার মধ্যে আপনার লজ্জা পাওয়ার কিছু নাই, আমি নিজেই কত ভুল করি। ভুল আলোচনা শেয়ার করলে, আলোচনা হলে আই ক্যান নো যে আমার এই চিন্তাটা ভুল বা এই চিন্তাটা ঠিক আছে, বলতে তো হবে। ওটা নিয়ে কখনোই ভাববেন না আমার অ্যান্সারটা ভুল কিনা, তাহলে তো আপনার গ্রোথ হবে না। গ্রোথ হওয়াটা হচ্ছে ইম্পর্টেন্ট। কাজেই নেভার এভার ফিল লো অর অ্যাশেমড ইন সেইং রং অ্যান্সার, সেই ইট। আমি নিজেও কত ভুল করি, এটা স্বীকার করতে তো কোনো অসুবিধা নাই। আমরা সবাই ভুল করি, পৃথিবীতে এমন কোনো মানব নাই মহামানব ছাড়া, তাই না? প্রফিটস ছাড়া আমরা তো মানুষ মাত্রই ভুল করে। তো কাজে ভুল আমি বলবো, ওইটাতে কোনো সমস্যা নাই। ভুল বলবো, আরেকজন আমারটা ধরাই দিবে, আল কারেক্ট ইট। সো আমার একটা গ্রোথ হলো। বলবেন, ভুলগুলা বলবেন। তাহলে আপনার ধারণাটা ঠিক ছিল, কিন্তু ভুল হবে ভেবে আপনি বলেন নাই, বাট দ্যাট ইজ দ্য অ্যান্সার। ওকে, তো এই যে অ্যাপ্লিকেশন ক্লাস, আপনি যদি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করেন, ইউ ক্যান সি দ্য কোড অফ অ্যাপ্লিকেশন ক্লাস। দিস ইজ দ্য অ্যাবস্ট্রাক্ট ক্লাস। তার মানে এটার মধ্যে অ্যাবস্ট্রাক্ট মেথডও আছে, ইমপ্লিমেন্টেড মেথডও আছে। তাইলে হ্যালো অ্যাপ্লিকেশন লঞ্চকে ওভাররাইট করে নাই, কিন্তু স্টার্টকে ওভাররাইট করছে। কেন? কারণ স্টার্টকে ওভাররাইট করতে বাধ্য হয়েছে। স্টার্ট হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথড, অ্যাবস্ট্রাক্ট মেথড তোকে ওভাররাইট করতেই হবে, তাই না? এই যে দেখেন, তো তাইলে এটা আমরা বুঝতে পারলাম, রাইট? এখন কথা হলো যে লঞ্চ মেথড কল হয়েছে কিন্তু স্টার্ট মেথড এক্সিকিউট হয়, এটা কিভাবে সম্ভব? আলটিমেটলি তো আমরা দেখি যে স্টার্ট মেথড এক্সিকিউট হয়, তাহলে আমার এই এফএক্সএমএল ফাইলটা কিভাবে লোড হয়? আমি এখানে যে নামটা দিই, এই নামটার ফাইলটাই তো লোড হয় রান টাইমে। তার মানে উই আর কনভিন্স যে এই মেথডটা এক্সিকিউট হয়। বাট এই মেথড কি কল করেছে মেইন? না, মেইন তো কল করেছে লঞ্চ, কিন্তু এক্সিকিউট হচ্ছে স্টার্ট। তাহলে এখানে যেটা হয়, এটা এখানে আসলে মাল্টি থ্রেডিং হচ্ছে। ওকে, তাহলে আপনারা থ্রেড বোঝেন, প্রসেস এন্ড থ্রেড। অপারেটিং সিস্টেম কোর্স করেছেন কেউ? আচ্ছা, তাহলে এখানে আপনাকে টেকনিক্যাল ডিটেলস না বলে আমরা লেম্যানস টার্মে বলি। সো হোয়াট ইজ প্রসেস? প্রসেস মানে অপারেটিং সিস্টেম প্রসেস। এটা কি? লেম্যানস টার্মে আপনি বলতে পারেন রান টাইম ইনস্ট্যান্স অফ ইউর অ্যাপ্লিকেশন। তাহলে রান টাইম ইনস্ট্যান্স অফ ইউর অ্যাপ্লিকেশন। ওকে, তো এটা একটা ওএস এন্টিটি, and OS entity which is runtime instance, বা which represents runtime instance of your application. ঠিক আছে? Now what is thread? এটার নাম শুনছেন না? থ্রেড নাম শোনেন নাই? ওই যে আপনি বেঞ্চমার্ক টেস্টিং এ যখন বলে এতগুলো থ্রেড একসাথে হ্যান্ডেল করতে পারি ইত্যাদি। তো বাংলায় থ্রেড মানে হচ্ছে সুতা, তাই না? এখানে তো থ্রেড বলতে ওই থ্রেড না, এখানে থ্রেড বলতে ওই যে রাস্তায় বেলুন বিক্রি করে না পয়লা বৈশাখের দিন বা বিভিন্ন ভ্যালেন্টাইন্স ডেতে বিক্রি করে না? তো ওর ধরেন 50টা বেলুন আছে, কিন্তু 50টা বেলুন কেউ হাতে ধরে রাখতে পারবে? তাহলে কি করে? ওই থ্রেডের মাধ্যমে বেলুনগুলোকে সে কন্ট্রোল করে। সো থ্রেড হচ্ছে এক্সিকিউশন ইউনিট উইদিন এ প্রসেস। আমি লেম্যানস ডেফিনেশন দিচ্ছি, নট দ্য টেকনিক্যাল ডেফিনেশন। ওকে, যেহেতু আপনার কোর্স করেন নাই, কাজে এখানে টেকনিক্যাল ডেফিনেশন দিয়ে লাভ নাই। ওকে, তাহলে এক্সিকিউশন ইউনিট উইদিন এ প্রসেস। নাও a process, there must be at least, okay, at least one thread
in a process. ওকে, ঠিক আছে। আচ্ছা, তো এটা আমরা বুঝলাম। এখন যদি আমরা বলি যে if a process has only one thread, it's a single threaded application. ওকে, এটার কনসিকোয়েন্স কি? এটার মানে হলো at a time only one execution unit can use the resources. Okay, for example, compute cycle of your code. Okay, of processing code. বুঝতে পেরেছেন? On the other hand, if a process has multiple threads, then you call it multi-threaded application. Okay, at a time greater than one execution units can be run simultaneously. At a time মানে simultaneously. Okay, can be run by assigning independent code to independent threads. Okay, multiple codes to those threads, an individual code. Okay, assigning individual codes to those threads. তো তাহলে আমার একটা অ্যাপ্লিকেশন যদি মাল্টি থ্রেডেড হয়, ওই অ্যাপ্লিকেশনে 5টা কাজ 5টা কোড ইউটিলাইজ করে একসাথে করা যাবে। কিন্তু যদি সিঙ্গেল থ্রেডেড হয় তাহলে 5টা কাজ 1 by 1 করতে হবে, একটাই কোড পাবো আমি। Now in 20 years back, single threaded was the default choice, কারণ তখন আমাদের এই প্রসেসরে এত কোড থাকতো না। Okay, in my university life, I had my very first computer. It cost almost 1 lakh taka, and I had only 4 kilobyte RAM, kilobyte, not gigabyte. Okay, and the processor speed was 300 megahertz, not gigahertz. Okay, so that was the case. So তখন single core. Okay, Notepad is a legacy software. নোটপ্যাডটা রাখা হয় ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির জন্য। নোটপ্যাড ইজ এ সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন। এক্সাম্পল, নোটপ্যাড মাল্টি থ্রেডেড। এক্সাম্পল দেন তো। ওয়ার্ড, ব্রাউজার, games in modern time, all are multi-threaded application. বুঝতে পেরেছেন? এখন আপনার যে thread 0, so we call it the thread is called thread 0 or primary thread. Okay, now এখানে there will be a primary thread and the primary thread can initiate more threads. Okay,
স্পন, এটাকে বলে স্পন। ওকে, নিউ থ্রেডস, and newer threads can spawn again more newer threads. Okay, execution methods, মেথডগুলোতে এক্সিকিউশন ইউনিট। আপনার একটা প্রোগ্রামে 10টা মেথড বানায় রাখছেন, এক একটা মেথড এক একটা এক্সিকিউশন ইউনিট। সো টিপিক্যালি মেথডস আর এক্সিকিউশন ইউনিট টিপিক্যালি। ওকে, গুড কোশ্চেন। So can spawn further threads and so on. আপনি এখন একটা ভিডিও গেম যদি বানাতে চান, ইট হ্যাজ টু বি মাল্টি থ্রেডেড। আপনার যে রেন্ডারিং, গেম খেলেন কে কে এখানে? গেমার আর তোলেন, হ্যাঁ, কত এফপিএস খেলেন? আচ্ছা, তো ভালো ভালো হাই কনফিগারেশনে কে খেলেন? আপনি আপনি এখানে ভালো গেমার নাই, ভালো মেশিন? আচ্ছা, আপনার নাই, কিন্তু আপনার ড্রিম মেশিন কত এফপিএস এ চলবে? and refresh rate কত হার্টজ? তাহলে হোয়াট ইজ, তাহলে বুঝেন, তাহলে আপনি 144 রিফ্রেশ রেটে বা আরো হায়ার রিফ্রেশ রেটে যদি আপনি এই 128 এফপিএস মানে কি 128 ফ্রেমস পার সেকেন্ড, তো পুরো স্ক্রিনটাই তো একটা পার্টিকুলার মোমেন্টে স্ক্রিনের যে কন্টেন্ট, দ্যাটস এ ফ্রেম। তাহলে আপনি কন্টেন্টটা 120 টাইমস চেঞ্জ করতেছেন, সো ইউ সি দ্য মোশন। সেকেন্ডে যখন 120 বার ফ্রেম চেঞ্জ হবে, ইউ সি দ্য মোশন। মোশন বললে তো কিছু নাই, বেসিক্যালি ইটস চেঞ্জিং দ্য ফ্রেমস, তাই না? তো তাহলে আপনার এই এফপিএস এবং রিফ্রেশের যত হায়ার হবে, তত ব্যাটারি স্মুথ মোশন আপনি দেখতে পাবেন, হুইচ ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর হাই এন্ড গেমস। তো অনেক গেমস থাকে, বলাই থাকে যে আপনার যদি অমুক পার্টিকুলার জিপিইউ না থাকে, মিনিমাম কনফিগারেশন, তাহলে এই গেম ইনস্টল করে লাভ নাই। তো GPU contains hundreds of graphics processing unit core. Okay, CPU can also now have 8 cores is very common, 8 core 16 core is very common now for CPU. এখন আপনার হার্ডওয়্যার ইজ দেয়ার, আপনার মেশিনটা খুব হাই এন্ড মেশিন। ওকে, ইউ হ্যাভ ফর এক্সাম্পল মাই অফিস ল্যাপটপ, মানে আমার পার্সোনাল ল্যাপটপ যেটা, আই হ্যাভ 40 কোর CPU, সরি 32 কোর CPU and 60 কোর GPU, কিন্তু আমার অ্যাপ্লিকেশন সিঙ্গেল থ্রেডেড। লাভ কি? ও চাইলেও স্পিড আপ করতে পারবে না, চাইলেও 5টা টাস্ক করতে পারবে, 5টা টাস্ক করতে পারবে, একটা কোর দিয়ে করতে হবে। তো তখন কি হবে? টাইম স্লাইস মাল্টিপ্লেক্সিং হবে। ধরে নেন আপনার প্রসেসরে একটাই কোর আছে এন্ড দেয়ার ইজ নো GPU, অনেক পুরনো মেশিন, তো ওখানে আপনি 5-6টা অ্যাপ্লিকেশন লঞ্চ করছেন, আপনি দেখতেছেন রান করে সবগুলাই, কিন্তু স্লো। কারণটা কি? কারণ আপনার কোর তো একটা, থ্রেড 5টা, তাহলে 5টা থ্রেডকে ওই কোডটা শেয়ার করবে। এই থ্রেড কিছুক্ষণ কাজ করে পজ দিবে, তাই না? দিয়ে তখন আরেকটা থ্রেডকে ওই কোডটা অ্যাসাইন করা হবে, ও আবার কিছুক্ষণ করে পজ দিবে আরেকটাকে, তাহলে এইভাবে ঘুরে ঘুরে আসবে, টাইম শেয়ারিং মাল্টিপ্লেক্সিং। আর কাকে কতক্ষণ দিবে, কাকে আগে দিবে পরে দিবে, এটা অপারেটিং সিস্টেমের এখতিয়ার। অপারেটিং সিস্টেম মেইনটেইনস এ প্রায়োরিটি কিউ, নট দ্য ফার্স্ট ইন ফার্স্ট আউট কিউ, প্রায়োরিটি কিউ। তো প্রত্যেকটা থ্রেডের আবার সে প্রায়োরিটি অ্যাসাইন করবে, র্যাঙ্ক, এবং এই প্রায়োরিটি গুলো আবার ফিক্স না, ডাইনামিক্যালি চেঞ্জ হয়। ঠিক আছে? সো বেসড অন দ্যাট, অপারেটিং সিস্টেম হ্যাজ ইটস ওন অ্যালগরিদম ফর অ্যাসাইনিং কোর্স টু থ্রেডস। বুঝতে পারছেন? তো এখন নোটপ্যাড, আপনাকে যদি আমি টাস্ক ম্যানেজার দেখাই, এখানে দেখেন হাউ মেনি অ্যাপ্লিকেশনস আর রানিং, হাউ মেনি প্রসেসেস আর দেয়ার। এই যে ফার্স্ট কলাম, এগুলো কিন্তু প্রসেস। কয়টা প্রসেস চলতেছে এখন এই মুহূর্তে ইন দিস ল্যাপটপ? না, 8টা অ্যাপ্লিকেশন আর 102টা সার্ভিস। সার্ভিস মানে যার কোনো ইউজার ইন্টারফেস নাই, অ্যাপ্লিকেশন মানে যার একটা ইউজার ইন্টারফেস আছে। সার্ভিসগুলো সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডে চলে। তাহলে 102টা সার্ভিস আর 8টা অ্যাপ্লিকেশন চলতেছে, তাহলে 8টা অ্যাপ্লিকেশনের জন্য 8টা প্রসেস আর 120টা
সার্ভিসের জন্য 120টা 102টা প্রসেস, টোটাল 110টা প্রসেস। এখন দেখেন ফায়ারফক্সের যে প্রসেস, it has 6 threads. Currently it is running 6 threads. Google Chrome is currently running 4 threads. দেখতে পাচ্ছেন ব্র্যাকেটের মধ্যে? IntelliJ is using 2 threads. But নোটপ্যাডে কয়টা থ্রেড? একটাই না, জিরো না, একটা প্রাইমারি থ্রেড তো থাকবে, যে কোনো প্রসেস একটা থ্রেড হলেও থাকবে। তাহলে নোটপ্যাড is using only 1 thread. OBS Studio is also currently using 1 thread. Task Manager is 1 thread. WhatsApp is using 2 threads. Windows Explorer is using 2 threads. এখন এই ফায়ারফক্সের যে 6টা থ্রেড, আমি যদি ফায়ারফক্সের ট্যাব বাড়াই, হ্যাঁ, থ্রেড বেড়ে যেতে পারে ফর এক্সাম্পল। বা ক্রোমে এখন কয়টা দেখাচ্ছে? ক্রোমে 4টা থ্রেড, তাই না? আমি যদি এখন ক্রোমে গিয়ে ধরেন জিমেল খুলি, হ্যাঁ, আইবি মেল খুলি, তারপরে ধরেন আমি যদি এখন ইউটিউব খুলি, হ্যাঁ, তাহলে ক্রোম কিন্তু আরো অনেক এক্সট্রা কাজ করতেছে এখন সাইমultaneously। এখন 4টা ছিল না, হ্যাঁ, এখন দেখেন 11টা থ্রেড হয়ে গেছে, কারণ ওই প্রত্যেকটা ট্যাবের মধ্যে আবার সে মাল্টিপল টাস্ক একসাথে করতেছে। সো এটা ডাইনামিক্যালি ক্রোমের যে কোড তার উপর ডিপেন্ড করবে কয়টা এক্সিকিউশন ইউনিট সে একসাথে ইনিশিয়েট করতেছে। যতগুলো, এইটা তো আমি বলতে পারবো না। এখন আমার একটা ট্যাবে আমি লোড করছি ইউটিউব, এখন ওই ইউটিউব লোডেড অবস্থায় তাকে হয়তো 2-3টা থ্রেড ইউজ করতে হচ্ছে। আবার আমি একটা ট্যাবে যদি শুধু একটা টেক্সট ফাইল লোড করি, তখন হয়তো একটা থ্রেডেই হবে। এটা তো আমি বলতে পারবো না। সো ইটস অল রান টাইম। বাট এটা তখনই সম্ভব, এখন এই যে 11টা থ্রেড, এটা মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন বলেই সে 11টা থ্রেড ইনিশিয়েট করতে পারছে। নাহলে 11টা টাস্ক তাকে একটা থ্রেড দিয়ে 1 by 1 করতে হতো, তখন রেসপন্স করতো না। আপনি একটা এক্সিকিউশন একটা ট্যাবের মধ্যে আসেন, আর একটা ট্যাবে গেলে দেখতেন যে সে নন রেসপন্সিভ, ভেরি স্লো, কারণ তখন থ্রেডগুলোর মধ্যে কোর শেয়ার হচ্ছে। আর এখন সে ডেডিকেটেড কোর পেতে পারে যদি অ্যাভেলেবল থাকে, বা শেয়ারিং হলেও শেয়ারিং এর রেশিওটা অনেক কম হবে, তাই না? বুঝতে পেরেছেন বিষয়টা? ওকে, এখন আমাদের যে এফএক্সএমএল অ্যাপ্লিকেশন, ইটস এ মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন। আচ্ছা, আপনাকে প্রমাণ দেই যে এটা এই নোটপ্যাড একটা সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন। তাহলে নোটপ্যাডের প্রসেসে কয়টা থ্রেড থাকবে? একটাই। তা আমি যদি এখন আরেকটা নোটপ্যাড খুলি, তাহলে কি হবে? খোলা যাবে না? তাহলে কি 2টা থ্রেড থাকবে? তাহলে কি করে সম্ভব? যদি তাই হয়, 2টা নোটপ্যাড একসাথে কিভাবে খুলতে পারি আমরা? আমার তো একটা নোটপ্যাড খোলাই আছে, যে আমি আরেকটা নোটপ্যাড খুলে ফেলছি, তাই না? নাও আই হ্যাভ 2 নোটপ্যাড। তাহলে যদি একটাই থ্রেড হয়, তাহলে 2টা নোটপ্যাড আমি খুললাম কি করে? 2টা কি না, 2টা থ্রেড তো পসিবল না। ইটস এ সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন। এটা অনেক লিগ্যাসি, অনেক পুরনো আমলের অ্যাপ্লিকেশন। এই নোটপ্যাড 30 বছর আগে তৈরি করা। উইন্ডোজ অপারেটিং সিস্টেম যখন আসে 3.1, অপারেটিং সিস্টেম আসার আগেও 3. উইন্ডোজের যে ফার্স্ট ভার্সন, দ্যাটস নট অ্যান ওএস, ওটা চলতো ডস এর উপরে, কমান্ড বেস মাইক্রোসফটের যে অপারেটিং সিস্টেম, ডস, ডিস্ক অপারেটিং সিস্টেম। তো ডস ছিল কনসোল বেসড ওএস, টার্মিনাল দিয়ে বুট হইতো। তারপরে আপনি ওখানে যদি উইন্ডোজ লোড করতেন, উইন্ডোজ 3.1 আসতো, বাট দ্যাট ওয়াজ নট অপারেটিং সিস্টেম ইটসেলফ, দ্যাট ওয়াজ অ্যান অ্যাপ্লিকেশন। পরে তো উইন্ডোজ 95 থেকে অপারেটিং সিস্টেম হিসাবে শুরু হলো, 95, 96, 97, 98, ওকে। তারপরে তো উইন্ডোজ 10, এখন 11, ওকে, 2000, তারপর 10, 11, ওকে। এনিওয়ে, তো এর মধ্যে এক্সপি আসছে, আবার উইন্ডোজ এক্সপি, ওকে, মাঝখানে। তো এখন কথা হলো যে তাইলে এটা কিভাবে সম্ভব হচ্ছে? এটা সম্ভব হচ্ছে এই জন্য যে এটা তো অনেক পুরনো অ্যাপ্লিকেশন, তখন মাল্টি থ্রেডিং ছিলই না, সো ইট ওয়াজ রিটেন অ্যাজ এ সিঙ্গেল থ্রেডেড অ্যাপ্লিকেশন। কিন্তু তাইলে আপনি 2টা নোটপ্যাড কিভাবে ওপেন করতেছেন? তো দেখেন আপনার 2টা প্রসেস তৈরি হয়ে গেছে। ইটস নট এ মাল্টি থ্রেডেড অ্যাপ্লিকেশন। কিন্তু ওয়ার্ড মাল্টি থ্রেডেড কিভাবে? আপনি যখন টাইপ করেন, আপনার একটা থ্রেড ইজ বিজি ইন ক্যাপচারিং ইউর ডেটা, another thread is simultaneously checking the spelling and grammar.
তাই না? তাহলে এই যে স্পেলিং এন্ড গ্রামার চেক করতেছেন, আবার আপনি টাইপও করে যাচ্ছেন, দুইটা কাজ সাইমালটেনিয়াসলি হচ্ছে বাই টু ডিফারেন্ট থ্রেডস, প্যারালালি হচ্ছে। নোটপ্যাডে তো স্পেলিং চেকিং এর কোনো সুযোগই নাই, ও খালি একটা টেক্সট এরিয়াতে ডাটা কালেক্ট করে, দ্যাটস অল। আপনি যেটা নোটপ্যাড দেখেন, এটা বিশাল একটা টেক্সট এরিয়া, নাথিং বাট এ টেক্সট এরিয়া, আর একটা মেনু বার আছে, এই। ওকে, তো তাহলে আমরা বুঝতে পারলাম এখন কি হচ্ছে। আমার এখানে একটা প্রাইমারি থ্রেড আছে, এই প্রাইমারি থ্রেডের যে এক্সিকিউশন ইউনিট সেটা হচ্ছে মেইন মেথড। So the execution unit associated with the primary thread is main method. So অ্যাপ্লিকেশনটা লঞ্চ হলেই মেইন মেথড এক্সিকিউট হওয়া শুরু করবে। এখন আমাদের এফএক্সএমএল অ্যাপ্লিকেশন যদি সিঙ্গেল থ্রেডেড হয় বা এনি জিইউআই বেসড যার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস আছে, সেটা যদি সিঙ্গেল থ্রেডেড হয় তাহলে একটা প্রবলেম আছে। ধরেন আপনি একটা টাস্ক ইনিশিয়েট করবেন এবং সেই টাস্কটা খুব হেভিলি কম্পিটিশনাল ইন্টেন্সিভ টাস্ক। ওকে, ধরেন আপনি একটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন সলভ করতে চান, 10,000 by 10,000 unknowns, ওকে, ভেরি লার্জ লিনিয়ার অফ ইকুয়েশন। তো এটা সলভ করতে আপনার কয়েক মিনিটও লাগতে পারে। তাহলে আপনার যদি সিঙ্গেল থ্রেডেড হয়, ইউর থ্রেড ইজ বিজি কম্পিটিং দ্য ক্যালকুলেশন যেটা অন অ্যাকশন ইনিশিয়েট করেছে। তাহলে সিঙ্গেল থ্রেডেড এখন ওই কম্পিটিশনটা লিনিয়ার ইকুয়েশন সলভ না করা পর্যন্ত আপনি যদি ওই আপনার ইউআইতে মিনিমাইজ করেন, ম্যাক্সিমাইজ করেন, অন্য একটা মেনুতে ক্লিক করেন, নন রেসপন্সিভ, কিছুই হবে না, দেখবেন যে ফ্রিজ হয়ে আছে। সো দ্যাটস ভেরি ব্যাড ইউজার এক্সপিরিয়েন্স। দ্যাট ইজ ওয়াই ইউজার ইন্টারফেসটাকে যাতে সবসময় রেসপন্সিভ থাকে এই জন্য একটা আলাদা থ্রেড অ্যালোকেট করা হয়। তো এইখানে বলা হচ্ছে main application is requesting operating system to launch a new thread. A launch method is a request to launch a new thread for this application. There is already a thread 0. Now it is requesting for a new thread, and the execution unit for that new thread will be the start method. That's what launch method does. Ji. নিউ থ্রেড আমি যদি নিজে থ্রেড অ্যাসাইন করতে পারতাম অ্যাপ্লিকেশন হিসাবে, তাহলে তো এটা করতে হইতো না, অপারেটিং সিস্টেমকে রিকোয়েস্ট করতে হইতো না। কিন্তু কোরের মালিক হচ্ছে অপারেটিং সিস্টেম, অ্যাপ্লিকেশন নিজের ইচ্ছা মতো রিসোর্স ইউজ করতে পারবে না। অপারেটিং সিস্টেম যখন যাকে যতটুকু দিবে দয়া করে সে ততটুকু ইউজ করতে পারবে। এখন আমার অনেক অ্যাপ্লিকেশন এন্ড সার্ভিস ইজ রানিং, লট অফ হান্ড্রেডস অফ প্রসেস ইজ দেয়ার। তা আমার এইখানেই তো আপনি দেখলেন 120টার মতো প্রসেস, বাট আমার কোর আছে কয়টা? এটা হয়তো যদি কোয়াড কোর প্রসেসর হয় তাহলে হয়তো আমার সিপিইউ কোর আছে 4টা, আর যদি অক্টা কোর হয় তাহলে 8টা খুব বেশি হলে, আর যদি গ্রাফিক্স কার্ড বিল্ট ইন হয় তাহলে খুব বেশি কোর নাই। আর এটাতে তো আমার কোনো ওই যে এনভিডিআর কোনো হেভি ডিউটি জিপিইউ কার্ড নাই যেখানে আমি জিপিইউ থেকে 100টা কোর পাবো, সেটা তো নাই এই ল্যাপটপে। তাহলে এই ল্যাপটপে আমার কোরের সংখ্যা লিমিটেড, তাই না? তাহলে সেই কয়টা কোরই আমার, এখন আমার থ্রেড যদি 100টা হয় আর আমার কোর যদি হয় 8টা, তাহলে 8টা কোরকে রেশনিং করে 100টা থ্রেডে শেয়ার করতে হবে। তো এখন সেইটা অপারেটিং সিস্টেম ডিসাইড করে কাকে আমি আগে দিব বা কাকে আমি বেশি সময় দিব, যার প্রায়োরিটি হাই, কোন থ্রেডের প্রায়োরিটিটা বেশি। এবং প্রায়োরিটি যে আপনার বেশি, আপনার থেকে বেশি প্রায়োরিটি থ্রেড আপনি রান করতে করতে চলে আসতে পারে, তখন আপনাকে আবার হোল্ড করে ওকে দিবে। তো এই কাজগুলো করার জন্য প্রত্যেকটা মেথডের তো একটা অবজেক্ট আছে। সো ইচ মেথড ওই মেথডগুলো তখন কাজে লাগে। ওকে, নোটিফাই অল, ওয়েট, খেয়াল করছেন অবজেক্ট ক্লাস ওই মেথডগুলো আছে। সো দোজ আর দ্য মেথডস প্লেস ইন দ্য ব্যাকগ্রাউন্ড। ওকে, সো দ্যাট ইজ হাউ লঞ্চ মেথড অ্যাকচুয়ালি রিকোয়েস্ট। তো যখন আপনি থ্রেড, আপনার নতুন থ্রেড যখন কোর পাবে তখন স্টার্ট মেথড কাজ করা শুরু করবে। এখন লেটস সি স্টার্ট মেথডে কি ঘটে। ওকে, প্রথমে স্টার্ট মেথডে আমরা প্যারামিটার হিসেবে কি পাচ্ছি? স্টেজ। না, হোয়াট ইজ স্টেজ? আপনি যখন একটা অ্যাপ্লিকেশন লঞ্চ করেন এফএক্সএমএল, আপনার যে উইন্ডো, দ্যাট ইজ দ্য স্টেজ। সো এই যে আমরা একটা উইন্ডো পাচ্ছি, এই যে উইন্ডো যার একটা মিনিমাইজ, ম্যাক্সিমাইজ, ক্লোজ বাটন আছে, যার একটা টাইটেল আছে, ওকে, এবং যার একটা ডিফল্ট মেনু আছে।
এই উইন্ডোটাই হচ্ছে আমার স্টেজ। ওকে, তো তাহলে আপনাকে যদি আমি দেখাই স্টেজ ক্লাস, এটা হচ্ছে উইন্ডো ক্লাসের একটা সাব ক্লাস। ওকে, এই যে পাবলিক ক্লাস স্টেজ এক্সটেন্স উইন্ডো, তার মানে স্টেজ ইজ এ স্পেসিফিক টাইপ অফ উইন্ডো। তাহলে আমাদের যে এফএক্সএমএল অ্যাপ্লিকেশনের যে উইন্ডোটা, আমরা যে উইন্ডোতে আমরা এফএক্সএমএলটাকে লোড করি, সেটা হচ্ছে একটা স্টেজ। বাট আপনি বলতে পারেন এটা একটা উইন্ডো, বিকজ স্টেজ ইজ এ উইন্ডো, ইনহেরিটেন্স ইজ এ রিলেশনশিপ। উইন্ডোর আপনার সাবক্লাস যদি দেখেন দুইটা, স্টেজ আর পপ আপ। ওকে, এই যে সাবক্লাস, ডাইরেক্ট সাবক্লাস পপ আপ উইন্ডো আর হচ্ছে স্টেজ। তো যেগুলো যে পপ আপ হয় না, অ্যালার্ট ট্যালার্ট, এগুলো হচ্ছে পপ আপ উইন্ডো, ওগুলোও তো উইন্ডো। আর আমরা যেটাতে এফএক্সএমএল লোড করি ওটা হচ্ছে স্টেজ, ওটাও একটা উইন্ডো। তো উইন্ডোর মধ্যে আবার স্পেসিফিক করা হয়েছে দুই ধরনের উইন্ডো, একটাকে আমরা বলছি স্টেজ আর একটাকে বলছি পপ আপ উইন্ডো। ক্লিয়ার? এনি কোশ্চেন সো ফার? জি বলেন। তো আমরা, তার মানে কি, আমার নিজেকে কোনো নিউ স্টেজ করতে হচ্ছে না প্রোগ্রামের ভিতর। আমি স্টেজ একটা অটোমেটিক রেডিমেড সাপ্লাই পাচ্ছি। আমি কে? স্টার্ট মেথড। তাহলে অ্যাজ এ স্টার্ট মেথডের ভেতরে কিন্তু আমাকে কোনো নিউ স্টেজ করতে হচ্ছে না। জাভা ভার্চুয়াল মেশিন সাপ্লাই দ্য ডিফল্ট উইন্ডো টু ইয়োর স্টার্ট মেথড। তাহলে আমাকে উইন্ডো নিয়ে চিন্তা নাই, উইন্ডো আমার হাতে চলে আসছে অলরেডি। ওটার নাম কি? উইন্ডোটার নাম কি? ছোট হাতের স্টেজ। আপনি যদি এটাকে বলেন যে না মাই স্টেজ, তাও বলতে পারেন। তাহলে এখানে মাই স্টেজ দিয়ে, ইটস জাস্ট এ নেম। ও না, এটা হবে স্টেজ, স্টেজ মাই স্টেজ। ওটা ছিল স্টেজ, আমি এখন বললাম মাই স্টেজ। আপনি তো হ্যান্ডেলের নাম যা খুশি দিতে পারেন, তাই না? তা এটা কিছু যায় আসে না। মানে আপনি আবার ভাবতে পারেন যে ক্লাসের নাম স্টেজ, প্যারামিটারের নাম হচ্ছে স্টেজ হইতে হবে, এখন তো কোনো কথা নেই। ওকে, তো তাহলে আমার কাছে এখন স্টেজটা রেডি আছে। এখন এই স্টার্ট মেথডের নেক্সট কাজটা কি? নেক্সট কাজটা হলো, ওকে, আপনার একটা এফএক্সএমএল লোডার নামে একটা ক্লাস ইনস্ট্যান্সিয়েট করা। এই ক্লাসটাই এফএক্সএমএল ফাইলটাকে লোড করবে। So this is the class responsible for loading your fxml file. So first you have to instantiate fxml loader. তো একই নাম দিছে, ক্লাসের নামে ছোট হাতের f, তাই আপনি যদি কনফিউজড হন, let's say my fxml loader. ওকে, ভালো কথা। এখন এই যে fxml লোডারের কনস্ট্রাক্টর আপনি কি দিচ্ছেন? What we are giving in the constructor of fxml loader, এইটা আমরা একটু অ্যানালাইজ করে আসি। আচ্ছা, তাহলে এখানে আপনি সাপ্লাই দিচ্ছেন হোয়াট? দিস ইজ দ্য কনস্ট্রাক্টর অফ এফএক্সএমএল লোডার। কিন্তু এখানে আমরা কি সাপ্লাই দিচ্ছি? এখান থেকে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ইউআরএল অফ দ্য fxml file. URL মানে including path. Okay, তাহলে ফাইলের লোকেশন। So basically that is complete location of the file. কি টাইপ করেন আপনি? অন্য কিছু টাইপ করেন? অন অ্যাসাইনমেন্ট টাইপ করতেছেন নাকি? তাহলে হ্যাঁ, ও আচ্ছা, ঠিক আছে। তো তাহলে দেখেন, মানে এই কোর্সের ব্যাপারে টাইপ করছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আমরা কি দিলাম? এই যে হ্যালো অ্যাপ্লিকেশন, এটা কিন্তু আমার প্যাকেজ। হ্যালো অ্যাপ্লিকেশন হচ্ছে আমার, এটা হ্যালো অ্যাপ্লিকেশন, এটা আমার মেইন ক্লাস না? আমার মেইন ক্লাসের নামই তো হ্যালো অ্যাপ্লিকেশন এখানে।
তাহলে এই ডট ক্লাস ডট গেট রিসোর্স ফাইলের নাম, ইট উইল গিভ মি এ কমপ্লিট লোকেশন অফ দ্য এফএক্সএমএল ফাইল। ওকে, তাহলে এইটুকু আপনি জাস্ট বুঝে রাখেন যে আমরা ইউআরএল বা লোকেশনটা সাপ্লাই দিচ্ছি কনস্ট্রাক্টরে। তাহলে এটা কোথায় যাচ্ছে? তাহলে এই কনস্ট্রাক্টর, এটা তো নিউ এফএক্সএমএল লোডার কনস্ট্রাক্টর, তাই না? দিস দ্য বিগিনিং অফ কনস্ট্রাক্টর। তাহলে প্যারামিটার যে লোকেশন ইউআরএল, এটা কোথায় যাচ্ছে? এই যে মাই এফএক্সএমএল লোডার ডট লোকেশন নামে একটা ফিল্ড আছে। ওকে, সো কনস্ট্রাক্টর will set the location of the XML file, okay, to the field of XML class called location। তাহলে লোকেশন নামে একটা ফিল্ডে সে ওই ভ্যালুটা লিখে দেবে। মানে ইন আওয়ার কেস মাই এফএক্সএমএল লোডার ডট লোকেশনে ইউআরএলটা যাবে। বুঝতে পেরেছেন? আমরা ইউআরএল পেয়ে গেলাম। ওকে, তাহলে ইউআরএলটা কোথায় আছে? ইনসাইড দ্য ফিল্ড অফ দ্য এফএক্সএমএল লোডার অবজেক্ট। ওকে, এখন আমার কাজ কি? এখন আমার কাজ হলো একটা সিন তৈরি করা। তো ধরেন আমি বললাম যে ফার্স্ট সিন। তাইলে হোয়াট ইজ সিন? সিন আর স্টেজের মধ্যে পার্থক্যটা কি? স্টেজ হচ্ছে আপনার উইন্ডো। বিয়ের মৌসুম চলে আসছে, তাই না? নভেম্বর মাস। বিয়ে খেয়েছেন কেউ রিসেন্টলি? কোথায় খেলেন? দিনাজপুর কোথায়? কোন কমিউনিটি সেন্টার? একটা নাম দেন, একটা দেন, এত সময় নষ্ট করে। হ্যাঁ, ধরেন সোহাগ কমিউনিটি সেন্টার। আচ্ছা, ঠিক আছে। তো কমিউনিটি সেন্টার আপনি একে খেতে দিয়েছে না? কোথায় খেলেন? গোল টেবিলে। কয়জন বসে? 10 জন। তাহলে টেবিলটা হচ্ছে আপনার স্টেজ, উইন্ডো, প্ল্যাটফর্ম। কিন্তু খাবারগুলো যে আপনি সাজিয়েছেন, প্লেট, গ্লাস, জগ, এগুলো হচ্ছে আপনার নোট, টেক্সট ফিল্ড, কম্বো বক্স, টেবিল ভিউ, এগুলো হচ্ছে আপনার কাপ, প্লেট, রেজালার বোল, তাই না? কাচ্চির প্লেট, এটসেট্রা। তাহলে এই যে আপনার যে নোটগুলো, অর্থাৎ কাচ্চির প্লেট, বোরহানির জগ, পানির গ্লাস, পানির বোতল, খাবার প্লেট, এগুলো আপনি টেবিলের উপর রেখেই তো খেয়েছেন। এগুলো সাজানো হয়েছে কিসের উপরে? টেবিলের উপরে? না না, প্লেট গুলোই তো, ধরেন প্লেট একটা নোট, হ্যাঁ, গ্লাস একটা নোট, জগ একটা নোট, অর্থাৎ এগুলোকে আপনি ইকুইভ্যালেন্ট অফ টেক্সট ফিল্ড কম্বো বক্স যদি ধরেন, এগুলোকে সাজানো হয়েছে কিসের উপরে? হ্যাঁ, টেবিলের উপরে সাজানো হয়নি? না, টেবিলের উপর সাজানো কিন্তু হয়নি। টেবিলের উপর একটা সুন্দর কাপড় থাকে, সেই কাপড়ের উপর সাজানো হয়েছে স্টেজ। ওই কাপড়টা হচ্ছে সিন। সিন, এই যে সিন, বল না, সিনটা খুব সুন্দর, সিনিক ভিউ, দৃশ্য। তো কাপড়টাই তো আপনি দেখেন। আপনি কি টেবিল দেখেন? আপনি তো দেখেন মখমলের কাপড় কত সুন্দর করে ডেকোরেট করা, দ্যাটস হোয়াট ইউ সি, তাই না? তাহলে এই সিন, তো সিনটা বেসিক্যালি আপনি যখন একটা উইন্ডোতে, বেসিক্যালি আপনাকে একটা সিন সেট করতে হবে, কারণ উইন্ডোতে সিন আপনি চেঞ্জ করতে পারেন। একটা উইন্ডো থেকে, ধরেন আপনার প্রথম ব্যাচ যখন খেয়ে গেল, তখন কি হবে? টেবিলটা কি চেঞ্জ করে? কি চেঞ্জ করে? ক্লথটা চেঞ্জ করে। তো ক্লথ চেঞ্জ করে মানে ইনক্লুডিং অল দ্য কাপ প্লেট। ক্লথ, রিমুভাল অফ ক্লথ মিনস ইট ইনক্লুডস অল দ্য whatever you put on that cloth। তাহলে আপনি একটা সিন তৈরি করছেন, ওকে,
জেনারেল ইনভাইটিদের জন্য। এখন ওর মধ্যেই একটা টেবিলকে আপনি পরে আবার অন্য একটা ক্লথ দিলেন স্পেশালি ডেকোরেটেড ফর ব্রাইড অ্যান্ড গ্রুম। সো চেঞ্জিং সিন ইজ এ ভেরি কমন থিং। তাহলে আপনি উইন্ডোতে যখন দেখবেন, আপনি একটা ব্রাউজার উইন্ডোতে আছেন, ক্লিক করলে কি আরেকটা পেজ লোড হয় না? তা আপনি কি উইন্ডো চেঞ্জ করেন, একই উইন্ডোতে লোড হয়? তার মানে ইউ আর চেঞ্জিং দ্য সিন। তাহলে আমাকে এখন আমার উইন্ডোতে লোড করার জন্য একটা সিন বানাতে হবে। তাহলে যে নিউ সিন, সিনের কনস্ট্রাক্টরে আমি কি দিব? আমার এই যে লোকেশনের মধ্যে যে ফাইলের ইউআরএলটা আছে, সেই ইউআরএলটা ইউজ করে লোড মেথড আমাকে প্যারেন্ট দিবে, প্যারেন্ট অফ মাই এফএক্সএমএল। নাও হোয়াট ইজ প্যারেন্ট? আমরা যদি এখন একটা এখানে সিন বিল্ডারে যাই, এফএক্সএমএল এরই তো প্যারেন্ট। তা আমরা যদি এফএক্সএমএলটাকে খুলি, কোথায় আমার এফএক্সএমএলটা, কোথায় রিসোর্স, হ্যাঁ এই যে এফএক্সএমএল, এটাকে যদি আমি খুলি, নাও হোয়াট ইজ দ্য প্যারেন্ট হিয়ার? হাউ মেনি নোডস আর দেয়ার? 3। কি কি? ভিবক্স, লেভেল। এইটা যদি একটা ট্রি হায়ারার্কি হয়, হু ইজ দ্য রুট বা প্যারেন্ট? ভিবক্স। তাইলে এই লোড মেথড আপনাকে ভিবক্স রিটার্ন করবে। তাহলে আপনার এফএক্সএমএল লোডার জানে লোকেশনটা কোথায়। লোড মেথড ওই লোকেশনটা ইউজ করে এফএক্সএমএলটা খুঁজে বের করবে, করে তার প্যারেন্ট রিটার্ন করবে। টু হুম? টু দ্য কনস্ট্রাক্টর অফ সিন। সিন তখন কি করবে? ওই এফএক্সএমএল এর প্যারেন্টটা ধরে সে সিনটাকে কনস্ট্রাক্ট করবে। কারণ ওই প্যারেন্টটাই কিন্তু আপনার লেআউট, ব্যাকগ্রাউন্ড অফ ইউর এফএক্সএমএল। ওটাকেই সে সিন তার সারফেস হিসাবে ইউজ করবে। তাহলে প্যারেন্ট পেলেই তো সে প্যারেন্ট ইনক্লুডস, ভিবক্স ইনক্লুডস লেভেল এন্ড বাটন। তাহলে ভিবক্স এর মধ্যে আপনি এখন লেভেল আর বাটন রাখছেন, তাই না? এই হায়ারার্কি দেখে কি বুঝতেছেন? কম্পোজিশন। ভিবক্স ডিলিট করলে এই লেভেল থাকবে? আমি ডিলিট বাটন যদি প্রেস করি, এই লেভেলের লাইফ সাইকেল এন্ড বাটনের লাইফ সাইকেল ইজ ডিপেন্ডেন্ট অন ভিবক্স লাইফ সাইকেল। তার মানে ভিবক্স ডিলিট করলে ওরাও আলাদা থাকতে হবে না, গন। সো ইটস কম্পোজিশন, নট এগ্রিগেশন। ওকে, কন্ট্রোল জেড। তো তাহলে এই সিনকে যখন আমি সিনের কনস্ট্রাক্টরে যখন আমার লোড মেথড, এফএক্সএমএল লোডারের লোড মেথড প্যারেন্ট দিয়ে দিবে, আর এই কনস্ট্রাক্টর আবার ওভারলোডেড। 0 প্যারামিটার কনস্ট্রাক্টর, 3 প্যারামিটার কনস্ট্রাক্টর। 0 প্যারামিটার কনস্ট্রাক্টরে আপনি যদি দেন, তাহলে আপনার উইন্ডোর সাইজটা হবে আপনার এই এফএক্সএমএল এর যে সাইজ সেইটা। আর যদি আপনি এক্সপ্লিসিটলি দিয়ে দেন, যেমন এখানে 320 বাই 240, তাহলে ধরেন আমি যদি এখানে 320 বাই 240 না দিয়ে যদি বলি যে 600 বাই 400 বাই 600, ওকে, এটা হচ্ছে হরিজন্টাল, এটা ভার্টিক্যাল। তো লেটস সে 600 বাই 400। তাইলে এখন কি হবে? আমার অ্যাঙ্কর পেন বা ভিবক্সটা হয়তো অত বড় না, বাট স্টিল আমার উইন্ডোর সাইজ হবে 600 বাই 400। আর যদি আমি এটা না দিয়ে নিচেরটা দিই, তাহলে কি হবে? তাহলে আমার এক্স্যাক্টলি ভিবক্স বা অ্যাঙ্কর পেন এক্স্যাক্টলি ওইটার যে সাইজ, উইন্ডোর সাইজও সেটাই হবে। তাহলে আমরা এইটা রাখাটাই আমাদের জন্য মোর কনভিনিয়েন্ট। অনেক সময় দেখা যায় যে এখানে একটা সাইজ দিয়ে দিলাম, কিন্তু অ্যাঙ্কর পেনটা তার থেকে বড়, তাহলে পুরোটা আসবে না। তখন দেখা যাবে অ্যাঙ্কর পেনের একটা অংশ উইন্ডোতে নাই। স্ক্রল বার দিয়ে তখন উইন্ডোর মধ্যে স্ক্রল বার দিয়ে পুরোটা দেখতে হবে। তো সেটা তো আমার জন্য কনভিনিয়েন্ট না, আমি পুরোটা দেখতে চাই। তার মানে আমি উইন্ডোর সাইজটা আমার অ্যাঙ্কর পেনের সাইজেই করতে চাই। তো তখন আমি যদি 0 প্যারামিটার অর্থাৎ শুধু প্যারেন্ট দেই উইদাউট দ্য ডাইমেনশন, তাহলে ডাইমেনশনটা সে এফএক্সএমএল ফাইল থেকে নিয়ে নেয়। ওকে, অর্থাৎ প্যারেন্টের যে সাইজ সেটাই। তাহলে অ্যাঙ্কর পেন যদি প্যারেন্ট হয়, অ্যাঙ্কর পেনের সাইজটাই আমার সিনের সাইজ হবে। তো সিনটা যখন আমি এখন স্টেজে সেট করে দিব, দ্যাটস ইট, কাজ শেষ। তাহলে আমি উইন্ডোতে মানে টেবিল ক্লথ বসাই দিলেন, ইনক্লুডিং দ্য কাপ প্লেট। এখন আপনি বলবেন যে টেবিলে লোকজনগুলো আসেন, বসেন, মানে শো দ্য স্টেজ। আর আপনি চাইলে অপশনালি স্টেজের একটা টাইটেলও দিতে পারেন।
ঠিক আছে? আর টাইটেল এখানে হ্যালো, আমি যদি এখানে বলি যে দিস ইজ হ্যালো, দিস ইজ দ্য ফার্স্ট এফএক্সএমএল, দিস ইজ ইউর ফার্স্ট ডিফল্ট এফএক্সএমএল, এটি তখন আমার উইন্ডোর টাইটেল হবে। তা আমি যদি এখন এটা রান করি, এখন কত দিয়েছি 600/400 যদি দেয়, এখন কত আছে দেখেন তো, ওই 350 বাই সামথিং ছিল তাই না? কিন্তু আমি যদি বলি, কিন্তু অ্যাকচুয়ালি আমার সাইজ কিন্তু আরো ছোট, কিন্তু ওই যে দেওয়া ছিল 350 বাই সামথিং, কিন্তু এখন যদি আমি কিছুই না দিই তাহলে অ্যাকচুয়াল ভি বক্সের সাইজটাই এখানে আসবে। তো সেটা যদি এখন আপনাকে আবার রান করে দেখাই, এই যে, কারণ ভি বক্সের সাইজ এতটুকু, কাজে আমার সিনের সাইজও এতটুকু, ঠিক আছে? এখন এই যে হ্যালোতে ক্লিক করলে লেখাটা পুরো আসতেইছে না, তো ওই জন্য আমি একটা সাইজ দিয়ে দিতে পারি। আর যদি আমি এখানে বলি যে না, আমি, কিন্তু আমাদের অ্যাঙ্কর পেন তো অনেক বড়, কাজে আমরা অ্যাঙ্কর পেনেরটা দিলেই হবে। আর আপনি যদি বলেন যে না, আমি এখানে একটা সাইজ দিব, তখন কিন্তু আবার এই 600/400 হবে। ঠিক আছে, এত বড়ও দরকার নাই, এতটুকু থাকলেই হয়। ইটস আপ টু ইউ যে আপনি একটা সাইজ ফিক্সড করে দিতে চান, নাকি আপনার অ্যাঙ্কর পেন বা আপনার যে প্যারেন্ট যেটা বর্ডার পেন যেটাই হোক, সেটাকে আপনি আপনার উইন্ডোর সাইজ করতে চান। ওকে, তাহলে দিস ইজ হাউ মেইন অ্যাপ্লিকেশন ওয়ার্কস। তাহলে এখানে আমি যদি এখন একটা বাটনে ক্লিক করে নেক্সট সিনে যেতে চাই, এফএক্সএমএল টু এফএক্সএমএল যদি আমি নেভিগেট করতে চাই, দেয়ার উইল বি এ বাটন টু চেঞ্জ দ্য সিন। তা আপনার যদি একটা নেক্সট বাটন থাকে, আপনি নেক্সট সিনে চলে যাবেন, রাইট? তো তাহলে আমি যদি এখন আমার এই প্রজেক্টে এইটাকে আগে আমি মুভ করি, মুভ করে কোথায়, আচ্ছা কপি পেস্ট করলে মনে হয় মুভ হয়ে যাবে, এটা এখানে আছে, ফাইনাল প্রিপারেশন কোথায়, এটার মধ্যেই নাকি? ও, এটার মধ্যেই আছে, ওকে, নো প্রবলেম। তখন তাহলে এখানে আমি এফএক্সএমএল তৈরি করব, ওই হ্যালো ভিউ তো চলে আসছে, ওইটা আমার দরকার নাই। সো রাইট নিউ এফএক্সএমএল, ওকে, আমি এখানে দিলাম লেটস সে object creation view, okay, object creation view dot fxml, মানে এই fxml আমরা অবজেক্ট ক্রিয়েট করব। ওকে, ভালো কথা। তো এটাকে এখন আমি সিন বিল্ডার ওপেন করছি। তো অবজেক্ট ক্রিয়েশন ভিউ যা আছে আছে, ধরুন এখানে আছে, আমি শুধু এখন সিন সুইচিং এর জন্য একটা বাটন আনবো। ওকে, so in this view we will create and store, let's say, product instances in product dot bin binary file। আপনার ফাইনালে এরকম কিছু করতে হবে। ওকে, এটাকে জুম করে দেব। তো এখানে আপনি যা যা করার করলেন, অ্যাড বাটন, অ্যাড টু, সেভ টু ফাইল ইত্যাদি এসব আছে। এখন আমি বলবো যে গো টু নেক্সট সিন। ওকে, তাহলে এখন আমি একটা বাটন আনতে চাই টু সুইচ দ্য সিন, তাহলে বাটন, নিচে আমি বললাম নেক্সট। ওকে, তাহলে এটার একটা হ্যান্ডলার মেথড লাগবে। তাহলে কোড সেকশনে যাব, তাহলে নেক্সট সিন,
আমি এটা বলি গো টু নেক্সট সিন, গো টু নেক্সট সিন বাটন অন অ্যাকশন। বুঝতে পারতেছেন? গো টু নেক্সট সিন বাটন অন অ্যাকশন। শেষ? আচ্ছা, তাহলে এখন আমি এটাকে সেভ করে ফেললাম। সেভ, ওকে। এখন আমার কাজ কি? কন্ট্রোলার ক্লাসের নামটা ঠিক করে দেওয়া। তাইলে আমার কন্ট্রোলার ক্লাসে গিয়ে দেখি এটার নাম কি আছে। তাহলে এই যে fxml ফাইলে যখন আপনি ডাবল ক্লিক করবেন, দিস ইজ ইউর fxml ফাইল, অবজেক্ট ক্রিয়েশন ভিউ। তো এই যে শেষে লাইন নাম্বার 8-এ আমার কন্ট্রোলার ক্লাসের নাম আছে অবজেক্ট ক্রিয়েশন ভিউ। আমি শুধু কন্ট্রোলার কথাটা এনে দিব, এটা আমার সুবিধার জন্য। তাহলে এই নামেই আমার কন্ট্রোলার ক্লাসটা তৈরি হবে। আপডেট কন্ট্রোলার কাজ করলে তো ভালো, না হলে আপনি ম্যানুয়ালি এই নামে ক্রিয়েট করবেন। ক্রিয়েট করে সিন বিল্ডারের যে ভিউ সোর্স থেকে কপি করে এনে বসাইতে হবে। তো আপনার যদি fxml ম্যানেজার প্লাগইন ঠিকঠাক মতো ইনস্টল করা থাকে, আপডেট কন্ট্রোলার শুড ওয়ার্ক। ওকে, তো তাহলে আমি এখন আপডেট কোথায়, হ্যাঁ আপডেট কন্ট্রোলার ফ্রম fxml। তাইলে আমার দেখেন এখন আমার জাভা ফোল্ডারে কন্ট্রোলার ক্লাস তৈরি হয়ে যাওয়ার কথা। এই যে এখন আমার কাজ হলো এইখানে গিয়ে কি করা, এখানে গিয়ে আমার সিন সুইচিং এর কাজটা করা। তাহলে সিন সুইচিং এর কাজটা কি? আপনি এই যে মেইন ক্লাসে কি করছেন একই কাজ করবেন। এটাকে কপি করে নিয়ে এখানে বসায় দেন। ডিফারেন্সটা হলো এখানে স্টার্ট মেথডে আপনাকে জেভিএম একটা স্টেজ সাপ্লাই দিয়েছিল, সো আপনাকে কোনো স্টেজ নিউ করতে হয় নাই, ওইটাকে আপনি ইউজ করছেন ডিফল্ট উইন্ডো। কিন্তু আপনি যখন বাটন অন অ্যাকশনে গেলেন ওখানে তো কোনো ডিফল্ট উইন্ডো নাই। তাহলে আইদার ইউ ক্রিয়েট এ নিউ উইন্ডো, নিউ স্টেজ, তাহলে পরের fxml-টা নতুন একটা উইন্ডোতে লোড হবে। আর যদি আপনি সেম উইন্ডোতে আনতে চান সেটাও করতে পারেন, দুইটাই আপনার প্রয়োজন হবে। ওকে, হ্যান্ডেলের করে তো কিছু করি নাই, খালি ওইটা কপি করে এনে বসাইছি। এখন কথা হলো যে আমি হ্যান্ডলারে গিয়ে কোন fxml-টা লোড করতে চাই। এটার নাম কি ছিল? অবজেক্ট ক্রিয়েশন ভিউ। তাহলে এটা দিব অবজেক্ট লোড ভিউ। লোড ভিউ ডট fxml। তাহলে এই নামে একটা fxml বানাইতে হবে আমাকে এখন, which is the second fxml। তাইলে এখন আমি আরেকটা fxml বানাবো, নিউ fxml। ওটা তো প্রথমটা, এটা সেকেন্ডটা। প্রথমটার বাটন থেকে আমি সেকেন্ডটাতে যাব না। হ্যালো ভিউ দিয়ে আপনি কি করবেন? আপনি তো থাকবেন লগ ইন থেকে ড্যাশবোর্ড। তো ধরেন প্রথমটা হচ্ছে আপনার ড্যাশবোর্ড, তো ওখানে একটা মেনুতে ক্লিক করলে বা বাটনে ক্লিক করলে আপনি আরেকটা fxml এ যাবেন। তো এইটা হচ্ছে আমার সেকেন্ড fxml, ওপেন as object load view। ওকে, object load from file view। তাহলে এই নামেও আমার একটা fxml চলে আসলো। তাহলে অবজেক্ট লোডে গিয়ে যদি আমি এখন বিল্ডার এটাকে ডিজাইন করি, ওকে, তাহলে আপনি এখন এখানে একটা টেবিল ভিউ আনতে পারেন। তাহলে এই টেবিল ভিউতে আপনার অবজেক্টগুলো লোড হবে। ওকে, সো ওয়েলকাম টু অবজেক্ট ভিউ। ওয়েলকাম টু অবজেক্ট লোডিং ভিউ বললেন একটা কিছু, তারপরে load object from file। Okay, load object to table from file। এই হলো কি আপনার সেকেন্ড fxml। ঠিক আছে, বুঝা যাচ্ছে নাকি?
তাহলে এই fxml টা আমরা যদি এটা সেভ করি, তো এখন এটারও তো কন্ট্রোলার লাগবে। তাহলে এখন আমরা এসে এই সেকেন্ড ভিউ যেটা অবজেক্ট লোড, এইটার কন্ট্রোলার ক্লাসের নামটা আমরা চাইলে একটু চেঞ্জ করে দিতে পারি। সো কন্ট্রোলার, এই যে আপনারা যদি বলছি এই উইকেন্ডের মধ্যে এফএক্সএল গুলো বানায় ফেলবেন, এগুলো সব সব ঠিকঠাক করে রাখবেন, এফএক্স আইডি গুলো দিয়ে রাখবেন, অ্যাঙ্গুলার মেথড গুলোর একটা নাম দিয়ে রাখবেন, কন্ট্রোলার ক্লাসের নাম দিয়ে আপডেট কন্ট্রোলার করে রেখে দিবেন। পরে তো আপনার ক্লাস ডায়াগ্রাম যখন কমপ্লিট হবে তখন আপনাকে ইনিশিয়ালাইজ এবং অন অ্যাকশন মেথড গুলো লিখতে হবে, যেটা আবার মডেল ক্লাসের মেথড গুলোকে ইউজ করবে। ঠিক আছে, ওকে। এই ফাইলটা তো নাই, তাহলে এটা ক্রিয়েট করতে হবে, এই জন্য এরর দেখাচ্ছে। তাইলে আপডেট, সো ফাইল ইজ ক্রিয়েটেড। এখন আমার কাজ কি? এখানে আসেন, এইখানে আমার এখন কাজ কি? তাইলে আমি এখন কি করলাম, আমার এই অবজেক্ট লোড ফাইলটার নাম কি ছিল? অবজেক্ট লোড ফ্রম ফাইল। ওকে, অবজেক্ট লোড ফ্রম ফাইল view.fxml। তাহলে এইটাকে সে fxml লোডারের লোকেশন নামে যে ফিল্ড আছে তার মধ্যে ইউআরএলটা পেয়ে গেল। এখন সেই ইউআরএলটা ইউজ করলে লোড মেথড আমাকে প্যারেন্ট রিটার্ন করবে। তাহলে আমাকে এখন একটা প্যারেন্ট নিতে হবে। আচ্ছা, এখানে কি বলতেছে? ও, এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। ওকে, এখানে দেখেন, এটা আপনাদের কখনোই বলা হয় নাই। এখানে যে থ্রোজ এক্সেপশন একটা সাম সর্ট অফ অল্টারনেট মেকানিজম করা আছে, কিন্তু আমাদের এই মেথডে তো কিছু নাই। আমাদের এক্সেপশন হ্যান্ডলিং করতে হবে। তাহলে আমরা যদি এক্সেপশন হ্যান্ডলিং করি, এক্সেপশন হ্যান্ডলিং নিয়ে আমরা আজকে কথাই বলবো না, এটা আমরা নেক্সট সেশনে বলবো। কিন্তু জাস্ট এখন আপনাকে এইটুকু বলে রাখতেছি, ট্রাই ক্যাচ ব্লক দিয়ে আমরা একটা এক্সেপশন হ্যান্ডলিং ব্লক তৈরি করে রাখবো। এটা নিয়ে এই মুহূর্তে ভাবার দরকার নাই। ওকে, এখন মাই স্টেজ তো আর এখানে নাই। মাই স্টেজ ছিল স্টার্ট মেথডে গিভেন বাই জেভিএম। তাহলে আমি যদি, আমাকে এখন একটা নিজের স্টেজ ইউজ করতে হবে। কোনটা? হয় জেভিএম এর দেওয়া স্টেজটাই আমি এখানে ইউজ করব, অথবা আমি একটা নতুন স্টেজও তৈরি করতে। ধরুন আমি যদি নতুন স্টেজ তৈরি করতে চাই, তাহলে আমাকে এখন একটা স্টেজ ডিক্লেয়ার করতে হবে। ওকে, তো আমি এখন একটা স্টেজ ডিক্লেয়ার করতে পারি। আমার সিন রেডি আছে কিন্তু স্টেজ নাই, তাহলে আমি এখন একটা স্টেজ তৈরি করব। কিন্তু এখানে কিন্তু স্টেজ ছিল, জেভিএম তাকে অলরেডি দিয়েই দিছে একটা স্টেজ, কিন্তু আমার এখানে তো কোনো স্টেজ নাই। সো আই উইল ক্রিয়েট এ স্টেজ। তাহলে স্টেজ, ওকে, নিউ উইন্ডো, বা আপনি বলতে পারেন যে ভিউ উইন্ডো ইকুয়াল টু নিউ স্টেজ। তো স্টেজ আপনাকে ইম্পোর্ট করতে হবে। ওকে, এখন আপনি এই নিউ উইন্ডোতে আপনার একটা টাইটেল দিতে পারেন, যে অবজেক্ট ভিউইং উইন্ডো। ওকে, বা সিন যাই দেন। ওকে, তাহলে এই ভিউ উইন্ডোটাকে আপনার স্টেজ, এখানে আপনি সেট সিন করতেছেন কাকে? এই যে আপনার ভিউ সিন, ধরেন এটার নাম দিলেন ভিউ সিন। তাহলে ভিউ সিন নামে আপনি একটা সিন ইনস্ট্যান্সিয়েট করছেন, সেটাই আপনি আপনার একটা উইন্ডো স্টেজেও আপনি ইনস্ট্যান্সিয়েট করছেন, সেই স্টেজে সেট করে দিলেন, বা ভিউ স্টেজও দিতে পারেন, আপনার ইচ্ছা। এখন কি হবে? আপনি যখন নেক্সট বাটনে ক্লিক করবেন, কি হবে? এই ভিউ এফএক্সএমএলটা নতুন একটা উইন্ডোতে আসবে। ওকে, আর আমার স্টার্ট মেথডে ক্লিক করলে কি লোড হবে? অবজেক্ট ক্রিয়েট, এটা লোড হবে না? তাইলে আমার অবজেক্ট ক্রিয়েট ভিউ, এটাই হচ্ছে আমার এফএক্সএমএল এর নাম, অবজেক্ট ক্রিয়েশন ভিউ। তাহলে আমার এই
মেইন ক্লাসে গিয়ে এইটাকে লোড করতে হবে, নট হ্যালো ভিউ। কারণ এটাই তো আমার এখন ফার্স্ট সিন, ফার্স্ট এফএক্সএমএল। তাহলে হ্যালো ভিউ কি আমার দরকার আছে? You can delete hello view. যাক, সেটা করেন। এখন যদি আমরা রান করি তাহলে দেখেন আমার ফার্স্ট এফএক্সএমএলটা লোড হবে। সো আমি যদি এখন নেক্সট বাটনে ক্লিক করি, সেকেন্ড এফএক্সএমএলটা নতুন একটা স্টেজে লোড হলো। আগেরটা ডিলিট করে মানে না, তখন আপনি সেম স্টেজেই লোড করবেন, নতুন স্টেজ নেবেন না। তাইলে আপনার এই বাটনটা যে স্টেজে আছে সেই স্টেজেই আপনি সিমটাকে সেট করবেন। দুইভাবেই তো আপনার দরকার, আপনার অ্যাপ্লিকেশনে দুইভাবেই দরকার হতে পারে। তো এটা আমরা আজকে দেখবো না, নেক্সট ক্লাসে দেখবো, আজকে সময় নাই। বুঝতে পেরেছেন? তাহলে এটা এখন একটু প্র্যাকটিস করেন বাসায় গিয়ে। আগে ইমেলটা আপলোড করেন আজকে রাত 11টার 12টার মধ্যে। 12টার পরে কিন্তু আর লিঙ্ক থাকবে না, সাবমিশন ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে আমরা এটাই শেষ করি। তাহলে আমরা পিন সুইচিংটা কিন্তু দেখলাম।